একবার প্রথমে, তারপরে লাস্ট বক্তা হিসেবে আবার বলেছে যে হুমায়ুন সাহেবকে বলতে না দিলে আবার আমার বিরুদ্ধে কিন্তু জিহাদ ঘোষণা করে দিল। তাই আমাকে আবার বলতে দিয়েছে। আমার বলা শেষ হয়েছে, মিটিং শেষ করে সে হেলিকপ্টারে চেপে গিয়েছে। তো যখন সে শেষ করে উঠে গিয়েছে তখন এই এখানকার আবু তাহের খান কর্ডলেস নিয়ে বলতে লেগেছে, কেউ তাকে পারমিশনই দেয়নি, সে নিজে নিজে গায়ে মানে না আপনি মরো। যে মিটিং ডেকেছে সে মিটিং শেষ করে দিচ্ছে, বলছে আমার তারা আছে, হেলিকপ্টার ধরবো। আরে তখন বলছে যে আমাদের কিছু বলার আছে। সে কে আর তার কথা শুনবে। আমরাও বেরিয়ে এলাম, সেও বেরিয়ে গেল, এও পিছন পিছন বেরিয়ে গাড়িতে চাপলাম। তা আমরা রাজনীতি করতে গিয়ে এই অধীর রঞ্জন চৌধুরী আমাদের নামে নিজে হিন্দু সমাজের কাছে গিয়ে আমাদেরকে খারাপ করেছে। আমাকে আজকেই এইখানে আসার আগে কোন জায়গায় ছিল পার্টি অফিসটা? চাঁদপুরে এখানকার একজন হিন্দু ভাই আমাকে বলছে যে আপনাকে রেজিনগর বিধানসভার আন্দোলবেড়ি কলোনির লোকরা আপনাকে ভোট দেয়, কিন্তু আপনি ওখানে যান না কেন? আলাম আমি 11তে গিয়েছি, 8-এ যখন জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম তখন আন্দোলবেড়িতে ক্লাব করে দিয়েছি, ক্লাবে অনুদানের টাকা পাই দিয়েছি, 2 লক্ষ টাকা সব করেছি। তারপরে এখন যাওয়া হয় না একটাই কারণে, আমি কোনো হিন্দুর বিরোধী না, তবু এক শ্রেণীর হিন্দুরা আমাকে 2 চোখে দেখতে পারে না। আমার অপরাধ, আমি আমার জাতির হয়ে বুক ফুলিয়ে কথা বলি, এটা তাদের ভালো লাগে না। তা আমার কে ভালো লাগলো আর কার খারাপ লাগলো আমার কিন্তু কিছু যায় আসে না। আমি ন্যায্য কথা বলতে কাউকে ভয় পাই না, উপরওয়ালা ছাড়া আমি কাউকে ভয় করি না, ভয় পাই না। তাই বলে অনেকে আমাকে কমনিয়াল বলবেন, আমি তা মানব না। আমি কমনিয়াল লোক না, আমি সেকুলারিজমে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। কিন্তু হ্যাঁ, আপনি আমাকে পাথর ছুড়বেন আর আমি আপনাকে রসগোল্লা দিব, এ ব্যক্তি হুমায়ুন কবির না। পরিষ্কার কথা, সে কে জাত, কোন জাত, সে আমার জাত না আমার বিপক্ষে, সেটা আমি দেখি না। আমার সঙ্গে পাঙ্গা নিলে আমি তার সাথে পাল্টা করব, এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। তো আমি সেটা করি। এখানকার কাহিনী বলতে গেলে অনেক কিছু বলতে হবে। সেই ভোটের টাইমে আপনারা তো জানেন যে অনেকেই ভেবেছিল আজকে যে সরকারটা এসছে, এর আগে 21 থেকে 26 যে সরকারটা ছিল, তাদের সঙ্গে সরকারি দলের আর বিরোধী দলের ব্যবধান ছিল 54 লক্ষ। তৃণমূল ভোট পেয়েছিল 2,87,00,000 আর বিজেপি ভোট পেয়েছিল 2,33,00,000। তাহলে 54 লক্ষর ব্যবধানে এরা 215টা সিট নিয়ে সরকারে ছিল, আর এরা 77 জিতেছিল। 2টো এমপি রিজাইন দেওয়ার পর 75টা নিয়ে বিরোধীতে ছিল। মমতা ব্যানার্জি আজকের দিনে পরাজিত হওয়ার মূল কারণ 215 থাকতেও বিজেপির 10 জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে এসে নিজের দলে বিভিন্ন পোস্ট দেওয়া, পদে বসানো। আর নিজের দলের মুর্শিদাবাদ জেলায় 22-এর মধ্যে 20টা এমএলএ, 20টার মধ্যে 16টা মুসলিম এমএলএ। কারো কোনো মর্যাদা নাই, কারো কোনো কমিটির চেয়ারম্যান নাই, কোন জায়গায় আইসিডিএস এর চেয়ারম্যানটা ডিএমকে করে দিচ্ছে। আজকে জুতোটা খেয়েছে। আজকে যাদেরকে এত গুরুত্ব দিয়েছিল, আমাকে নিজে বলেছিল 2024 সালের ভোটের আগে 19শে জানুয়ারি, ডেট মেনশন করে দিচ্ছি, কালীঘাটের বাড়িতে এই তাহেরও গিয়েছিল। তখন তার শারীরিক অবস্থা সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না, 2 পা অচল অবস্থায় ছিল। তবুও ও গিয়েছিল মিটিংয়ে, আমার পাশেই বসেছিল। মমতা ব্যানার্জি এসেই ওর খোঁজ নিল প্রথমে, তারপরে আমার খোঁজ নিল। তো ওকে বললো যে তাহের কেমন আছিস? তো বললো ভালো আছি। ঠিকঠাক চলাফেরা করতে পারছিস? তো বলছে হ্যাঁ। মমতা ব্যানার্জি যেই বলেছে যে উঠে দাঁড়া, ও বলছে আর উঠে দাঁড়াতে পারবো না। আমি দিদি বললাম যে কি দরকার তোমার মিথ্যা কথা বলা? এবার দাঁড়াতে বলছে, আর ও তো দাঁড়াতে পারবে না, ওকে তো ধরেই বসিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তখন দিদি নিজে বলেছিল আমাকে যে ওকে দেওয়ার হবে না, 2024-এ
তোমাকে আমি মুর্শিদাবাদ লোকসভায় দাঁড় করাবো। আলাম আমাকে দিতে হবে না, আপনি নিয়ামত ভাইকে দিয়ে। নিয়ামত ভাইয়ের খুব শখ এমপি হওয়ার, তার নিজের এলাকা হরিয়ারপাড়াটা মুর্শিদাবাদ কেন্দ্রে আছে, তো আপনি নিয়ামত ভাইকে দিয়ে। তো বলে ঠিক আছে, দেখা যাবে। এটা ঠিক 10 দিন পরে ববি হাকিম আমাকে বলছে যে ও বেচারা অসুস্থ, ওকে এই টিকিটটা দিতে হবে। আমি দিদিকে বুঝাচ্ছি, তুই যেন আর ব্যাগরা দিস না। আমি তো ব্যাগরা দিব কিসের জন্য? আমি তো বলতে যাইনি যে দিদি তাহের অসুস্থ, তাকে দিয়েন না, আমাকে দেন। নিজে দিদি বলেছে। তারপরে বলে যা বলেছে বলেছে, দিদি আমি বুঝাচ্ছি, তুই যেন আর তাহেরের বিরুদ্ধে কিছু বলিস না। তা আমি বললাম আমি তো নিজে দাঁড়াবো না বলেছি যে নিয়ামত ভাইকে দিতে। নিয়ামত ভাই তো রেগে লাল ববি হাকিমের বিরুদ্ধে। আপনি কেন চামচাগিরি করছেন, ওকে আমি মানবো না। তো যাই হোক, শেষমেশ এই যে আইপ্যাক টাকা খেয়ে বিভিন্ন পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে, এবারেরও এমএলএ টিকিট বিক্রি করেছে, সেই রকম একটা সিস্টেমে আবার তাহেরকে ববি হাকিমের মাধ্যমে এখানকার তুলাবাজির 2 কোটি টাকা পাঠিয়ে আবার দ্বিতীয়বারের জন্য এমপির টিকিটটা পেয়েছে। সেই এমপিও আমাদেরকে কি বলছিল যে আমি নাকি বিজেপির বি টিম। বি টিমের তো কি কার্ড, সেটা তো প্রমাণ করতে হবে, প্রমাণ করবে না, ওরা বললো বি টিম। তারপরে এদের নেতা ববি হাকিম কি বললো, আমি নাকি মুসলিমদের সেন্টিমেন্ট বিক্রি করে দিচ্ছি, মুসলিম জাতির সত্তা বিক্রি করে দিয়ে আমি নাকি বিজেপির সাথে 1000 কোটি টাকা নিয়েছি। আরে 1000 কোটি টাকা এখানে আছে, 100 কোটি টাকা যদি আমার কাছে থাকতো না, আমি এই 2টো সিট জিততাম না, 50টা সিট জিতিয়ে আনতাম। টাকা যদি আমার কাছে থাকতো। যারা আমাকে উৎসাহিত করেছিল হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশে, তারপরে পাশের ঝাড়খণ্ড, অনেক শিল্পপতি আমাকে বলেছিল আপনি পার্টিটা করুন, তৃণমূলের যা দুর্নীতি, আপনার পার্টিকে আমরা অর্থ সাহায্য করব। এই তৃণমূল যত রকম নোংরামি করলো রাজ্য নেতারা, এমনকি যেসব শিল্পপতি টাকা দিতে চেয়েছিল তাদের ব্যবসার এত ক্ষয়ক্ষতি করে দিল যাতে 1 টাকা না দেয়। টাকার অভাবে কিন্তু আমি আমার সিটগুলো, বেলডাঙ্গার সিট নিশ্চিত জিতত, হরিয়ারপাড়ার সিটও জিতত। 68,000 ভোট পেয়েছে, মাত্র 12,000 ভোটে 2টো অঞ্চলে 30-60 লাখ টাকা দিয়ে 9,000 লিড নিল আমাদের নিয়ামত শেখ। ওই অঞ্চলে আমাদের 5,000 লিড হওয়ার কথা ছিল, শুধু আমরা অত টাকা দিতে পারলাম না, তাই সেখানে হেরে গেলাম। আর আমার নামে বদনাম কি দিল যে আমি নাকি 1000 কোটি টাকা বিজেপি। আর বিজেপি যদি 1000 কোটি টাকা, যে বাবরি মসজিদ করার জন্য প্রতিনিয়ত যার বিরুদ্ধে অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজু দাস বলে একজন লখনৌর বিশ্ব হিন্দু পরিষদের লোক, সে ডাইরেক্ট বলল হুমায়ুন কবিরের মাথাটা যে কেটে আনবে আমি তাকে 1 কোটি টাকা পুরস্কার করব। অর্জুন সিং যে এখন মন্ত্রী হয়েছে, ট্রান্সপোর্ট মিনিস্টার, পরিবহন মন্ত্রী, ব্যারাকপুরের সাংসদ ছিল, সে কি বলল যে বাবরি মসজিদ করলেই আমরা গিয়ে বাবরি মসজিদ ভাঙব। তা আমি বলেছিলাম যে এটা অযোধ্যা না, এটা মুর্শিদাবাদ, আর হুমায়ুন কবির বেঁচে থাকতে তোমাকে 1 কিলোমিটার ধারে কাছে আমি ভিড়তে দেবো না। 1 কিলোমিটার দূরে তোমাকে 10 ফুট মাটি ঘুরে পুঁতে দেবো বলেছিলাম। আমার সব সাহস ছিল বলে বলতে পেরেছিলাম। আমি যদি বিজেপির বি টিম হতাম তাহলে এসব কথা আমাকে বলার দরকার হতো না। বিজেপির নেতারা আমার বিরুদ্ধে এত আস্ফালন করত, আমার তো তলায় তলায় সেটিং করে নিতাম। আমি তো তলায় তলায় সেটিং করে জীবনে কোনো কাজ করিনি। যা বলি আমি ওপেন বলি, যেটা বলি সোজা সাপটা বলি, আমি স্ট্রেট ফরওয়ার্ড। আমি মারলাম তো ছক্কা, না হলে বোল্ড আউট, কোনো ব্যাপার নাই। আমার কাছে সব কিছু যায় আসে না। আমি রাজনীতি করতে গেছি, মানুষ যদি আমাকে ভালোবাসে, নওদার মানুষকে তো আমি এখনো পর্যন্ত কানা করি দিই। নওদার মানুষ কিন্তু আমাকে ভোট দিয়েছে, জিতিয়েছে, ভালোবেসেছে,
আদর করেছে, সম্মান দিয়েছে। আমার এবার কর্তব্য নওদার মানুষকে কিছু ফেরত দেওয়া, এটাই আমি মনে করি। আমি তো কোনো কিছু দিইনি, কিন্তু আপনারা আমাকে ভোটটা দিয়েছেন। একইভাবে রেজিনগরের তৃণমূলের এমএলএ ছিলাম ভরতপুরে, তো আমার রেজিনগরে বাড়ি, আমার নিজের এলাকায় তৃণমূলের চুনোপুটি যারা, তারা পর্যন্ত আমার সঙ্গে কথা বলতো না। বাবারে নিষেধ আছে, ভরতপুরের এমএলএ ভরতপুরে গিয়ে রাখবে। এই তো হচ্ছে দল। আজকে যাদেরকে এত পাওয়ার দিয়েছিল, যাদের এত ভালোবেসেছিল, তারা আজকে কোথায়? আজকে তৃণমূল পার্টিটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সংসদীয় সদস্যরা দিল্লিতে সংসদীয় দল ভেঙে যাচ্ছে, এখানে পরিষদীয় দল ভেঙে যাচ্ছে। আমরা যেখানকার সেখানেই আছি। আর আগামী দিনে এই দল পশ্চিম বাংলার মানুষের কাছে প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় পৌঁছে যাব। আমরা পৌঁছে দেব, আওয়াজ তুলব। আমরা কোনো অন্যায় করব না, আমরা ন্যায়ের পক্ষে থাকব। আমরা কোনো জাতি সুশ্রীকে উস্কানি দেব না, আমরা কোনো সম্প্রীতিকে নষ্ট করব না। কিন্তু তাই বলে কেউ আমার ঘাড়ে চেপে বসে আমার চুল চেপে ধরলে তাকে আচার মারবো না, এটা তো হতে পারে না। আমার চুল ধরলেই তাকে নামিয়ে আচার মারবো, এটাই তো আমার নীতি, এটাই আমার ছোটবেলাকার অভ্যাস। তাই এই এলাকার অনেক চুনোপুটি অনেক কথা বলেছিল। আমাদের ভাই আকাশ বলছিল, আমাকে অনেক আগে সাইফুল বলেছে যে বালিতে চরম উৎপাত। শফিকুল বলছিল, ওরা বলেছিল নাকি 4 তারিখে পর জিতার পর যদি এখানেও হেরে যায় তো রাজ্য দখল করার পর ওরা নাকি এখানে অনেক কিছু করবে। এখন তারা কোথায়? তাদের আওয়াজ সব বন্ধ হয়ে গেছে কেন? তারা দিকে দিকে সব ছেড়ে পালাচ্ছে কেন? কেউ সংসদীয় দল ভাগ করে বিজেপির লেজুড় হচ্ছে, কেউ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু হাতে তামাক খেয়ে তাদের সিকিউরিটির ছত্রছায়ায় থাকবো। পুলিশ যেন তাদের কথা শুনে তাদের বাড়িতে রেড না করে, তাদের কুকর্মের বিরুদ্ধে যাতে কেস না করে, তার জন্য এখন তাদের সাথে লুকোচুরি খেলছো কেন বন্ধু? হুমায়ুন কবিরের আওয়াজ আগেও যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। হুমায়ুন কবির অন্যায় করবে না, আর অন্যায় বরদাস্তও করবে না। তার মধ্যেই আমাদেরকে বহু কেস খেতে হয়েছে সিপিএম এর বিরুদ্ধে। আমি একটা না, একজন আইএএস অফিসারকে চড় মেরে 81 দিন বহরমপুর সেন্ট্রাল জেলে ছিলাম, তবু আমি কম্প্রোমাইজ করিনি। আমাকে অধীর চৌধুরী সেই সময় বলেছিল যে একটা অন ডিউটি আইএএস অফিসার 3 দিন পেন স্ট্রাইক করেছিল গোটা রাজ্যে। আইএএস অফিসাররা বলেছিল এর যদি 10 বছর জেল না হয় তাহলে আমরা কোনো মতেই কাজকর্ম করবো না, 10 বছর জেল হতে হবে। চেষ্টাও করেছিল। যেদিন কেস দিয়েছিল, মার্ডার কেসের চার্জশিট দেয় 80 দিন 85 দিনে, আর আমাকে অ্যারেস্ট করেছিল 26শে মার্চ 2009, আর চার্জশিট দিয়েছিল 7ই এপ্রিল। 15 দিনের মাথায় চার্জশিট দিয়ে 13টা নন ভেলেবল সেকশন দিয়ে চার্জশিট দিয়ে 10 বছর সাজা করার চেষ্টা করেছিল। উপরওয়ালা সহায় থাকলে কেউ কিছু করতে পারে না। আমি হাইকোর্টে গিয়েছিলাম, 81 দিনের মাথায় ডিভিশন বেঞ্চের বিচারপতি সেই সময় 2009 সালে কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং ডিপি সরকার দুজন বিচারপতি হিয়ারিং নিয়ে আমাকে জামিন দিয়েছিল। 9 বছর কেস চলার পর আমি সেই কেস থেকে বেকসুর ক্লিন চিট পেয়ে গিয়েছি, সার্টিফাই কপি পেয়ে গেছি। ওই কেসের ঘটনার জন্য আমি হজ করতে যাওয়ার জন্য সব কিছু রেডি করেও আমাকে এয়ারপোর্ট থেকে ঘুরে আসতে হয়েছিল। ইমিগ্রেশন দপ্তর আমাকে রিটার্ন করে দিয়েছিল। আমি আমার মিসেসকে পাঠিয়ে দিয়েছিলাম অন্যজনের সঙ্গে, কিন্তু আমি যেতে পারি। আমি অন্যায় করি না, কিন্তু কোনো অন্যায়কারীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। কাজে এখানকার বালি টুঙ্গি যারা মস্তানি করেছেন ভুলে যান।
শান্ত হয়ে যান, আপোষে চলুন, পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে ভালোবেসে চলুন, নিজের এলাকার ভালো মন্দ আপনারা সিদ্ধান্ত নিয়ে চলুন। আমাদের সঙ্গে বেশি উল্টো পাল্টা পাঙ্গা নিতে যাবেন না। উল্টো পাল্টা পাঙ্গা নিলে আপনার বাপ ঠাকুরদাকে আমি ভয় পাই না, তা আপনারা তো কোন বাচ্চা। তা আমি এটাই আমার কাছে পরিষ্কার কথা, আমি কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে চাই না, কোনো অন্যায় কাজ করতে চাই না। কিন্তু অন্যায় করে কেউ যদি আমাদের সঙ্গে, আমার কোনো পাশে আছে, আকাশ আমার দলে আছে, নয় শফিকুল আমার দলে আছে, বা এ আমার ব্লক সভাপতি আছে বলে তাকে টেরা চোখে তাকাবে, তার সাথে মস্তানি করবে, আর হুমায়ুন কবির তাকে ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে, এটা হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে কোনোদিন এসবকে অ্যালাউ করে না, করবে না। সেটা শুভেন্দু অধিকারীও ভালো করে জানে আমার কতটা দম এই মুর্শিদাবাদ জেলায় বা গোটা রাজ্যের মানুষের কাছে আমার কতটা গ্রহণযোগ্যতা আছে। তাই রাজ্য বিধানসভায় একটা শর্টে বলে বিএ কমিটি, 4 বারের বিধায়ক ছিল আপনাদের এখানে আবু তাহের খান, কোনোদিন সেই বিএ কমিটির ধারে কাছে চান্স পায়নি। নওদার বিধায়ক হিসেবে এবারের বিধানসভায় শাসক দলের 3 জন, বিরোধী দলের 3 জন, বিরোধী দলের ভেতরে এই দল ভাঙা দলরা একটা পেয়েছে বিএ কমিটিতে চান্স, 60 জনের মধ্যে একজন। আর আমি 2টো বিধায়ক, একটা রিজাইন দিয়েছি, একটা নওদার আছি, আমিও বিএ কমিটিতে চান্স পেয়েছি, আর একজন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, সেও পেয়েছে। কাজেই আগামী 5 বছরের জন্য আমরা বিধায়ক হয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করছি যেভাবে শুরু হয়েছে, ভারতবর্ষের লোকসভায় 14 জন শর্ট ছিল, রাজ্যসভায় মোদী গভর্নমেন্টের, এই তৃণমূলরা দল ভেঙে এখন এনডিএতে যোগদান করছে আবু তাহেররা, খলিলুর রহমানরা 20 জন, এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কাল চলে গেছে দিল্লিতে, গিয়ে তারা আগামীকাল বিরোধী ব্লকে যোগ দিবে এবং মোদির হাতকে শক্তিশালী করবে। তাহলে আগামী দিনে মোদির একটাই টার্গেট, ডিলিমিটেশন বিল পাস করে নেওয়া এবং 1 ভোট 1 নেশন বিলকে অ্যাপ্রুভ করা। এই 1 ভোট 1 নেশন ভোট অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে আপনারা আবার 3 বছরের মাথায় আবার ভোট দিতে পাবেন, লোকসভার সঙ্গে আবার বিধানসভারও ভোট হবে। এবং এই বিধানসভার আয়তন এখন 14টা অঞ্চল আছে, দেখবেন এই 10টাতেই একটা বিধানসভা থাকবে, ওই 4টে আবার আলাদা জায়গায় চলে যাবে। অর্থাৎ রেজিনগরে 14টা অঞ্চল আছে, 11 আর 3, এটাও 14 আছে, 10 আর 4। রেজিনগরেও দেখবেন এই 9টা নিয়ে রেজিনগর থাকবে, আমাদের ওপারে শক্তিপুর বিধানসভা হয়ে যাবে। 3টে পার্লামেন্ট সিট আছে, এটা 5টা হবে। 22টা বিধানসভা আছে, এটা 33টা হবে, 11টা বাড়বে। বহরমপুর উত্তর দক্ষিণ হবে, নাই পূর্ব পশ্চিম হবে, এরকম করে বাড়বে। এবং 2029 সালে একসঙ্গে মানুষ 2টো করে ভোট দিতে পাবে, এমপির জন্য একটা, এমএলএর জন্য একটা। যাবেন বাক্সে, ওখানে মেশিন 2টো থাকবে, একটা এমপিতে টিপবেন, একটা এমএলএ কাকে করবেন টিপবেন। রাজনীতি করতে গিয়ে সবটাই মানতে হবে। 5 বছরের জন্য আপনারা ভোট দিলেন, মোদির ইচ্ছা যে সারা দেশের একসঙ্গে ভোট করবে, টাকা কমাবে, অন্যদিকে বাস দিচ্ছে মানুষের, 400 টাকার গ্যাসের দাম 1000 টাকা, তেলের দাম প্রতিদিন বাড়ছে, সবকিছু বাড়াচ্ছে। আবার এদের বলছে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার দেব, দিতে গিয়ে কত রকম পরীক্ষা দিতে হচ্ছে, তারও কারণ আছে। নদিয়াতে 500-র কাছাকাছি মহিলারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার কথা, পুরুষ মানুষরা লক্ষ্মীর ভান্ডার পেত। এখানে মান্নান হোসেনের পুত্র আছে, একটা পুত্র রাজীব হোসেন, সে আবার ওখানে তার ক্ষমতা বলে পুরুষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার